যাত্রা শুরুর পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত বাসের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে সেগুলোর গায়ে কেউ হেলান দিয়ে বসবেন না কিংবা নাড়াচাড়া করবেন না। তাতে আমাদের যাত্রা শোনাতে কিংবা আপনাদের যাত্রা শুনতে উভয়েরই ক্ষতি হবে। যাত্রা চলাকালীন মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে, তার জন্যে আপনারা অযথা বিচলিত হবেন না কিংবা মঞ্চের লেজার লাইট আপনারা ফেলবেন না। ইলেকট্রিশিয়ান বন্ধুর কাছে যাত্রা সংস্থার পক্ষ থেকে বিনম্র আবেদন, যাত্রা মঞ্চে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধে না হয় সেদিকে বিশেষভাবে নজর দেবেন। আয়োজক কমিটির কাছে বিনম্র আবেদন, গ্রিন রুম থেকে মঞ্চ পর্যন্ত রাস্তাটি দয়া করে দর্শকমুক্ত রাখবেন। মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, কিন্তু নাটকের প্রয়োজনে কিছু দৃশ্যে নাট্যকার মাদকের উপস্থাপনা করেছেন, তা আপনারা অতি অবশ্যই সহজভাবে নেবেন। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, প্রথমেই গ্রহণ করুন মা নাচিন্দার আশীর্বাদ ধন্য স্কাইলাব যাত্রা সমাজের পক্ষ থেকে সাদর অভিনন্দন, ভালোবাসা ও প্রণাম। যাত্রায় লোকশিক্ষা হয়, এই চরম সত্য মন্ত্রমুগ্ধের মতো স্মরণ করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ, মা নাচিন্দা, মা জগদ্ধাত্রী, মা তারা, মা দুর্গা, মা শারদার রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এক বাস্তবধর্মী রহস্যে রোমাঞ্চে ভরা অশ্রু সজল গীতিবহুল সামাজিক যাত্রাপালা অভিশপ্ত ভালোবাসা। রচনা বিদগ্ধ নাট্যকার সরস্বতীর বরপুত্র, যাত্রা জগতের বিরল নাট্য ব্যক্তিত্ব স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নাট্য নির্দেশনা যাত্রা জগতের দিকপাল শিল্পী তপন কুমার মাইতি ও কেশবচন্দ্র মণ্ডল। সুরসৃষ্টি মরমী সুরকার গোবিন্দ গোপাল দাস ও প্রচলিত। নৃত্য পরিকল্পনা প্রখ্যাত নৃত্যশিল্পী গুরুপদ মান্না। সাজসজ্জা ও আলো মণিমালা। আবহ মাস্টার নাড়ু। ধ্বনি বিপুল সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার বিপুল। সমগ্র নাটক উপস্থাপনা মা নাচিন্দার আশীর্বাদ ধন্য স্কাইলাব যাত্রা সমাজের এক ঝাঁক কলাকুশলী শিল্পীবৃন্দ। আমাদের নাট্যগুরু প্রখ্যাত যাত্রাশিল্পী ও সবার সেরা নির্দেশক স্বর্গীয় সুভাষ কৌশিকের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। প্রেম প্রীতি পুড়ে ছাই হয়ে গেছে, নীরব হয়েছে আশা, দাও দাও করে জ্বলছে চিতায় অভিশপ্ত ভালোবাসা, অভিশপ্ত ভালোবাসা, অভিশপ্ত ভালোবাসা। এক রূপকথার দেশ, দেশের নাম স্বপ্নপুরী। সেই স্বপ্নপুরীর দেশের রাজকুমারের মনে ভাবনা আসে, এই রাজ্যের প্রজাদের মধ্যে কেন এত বিবাদ, কেন এত হানাহানি, কেন এত অসন্তোষ। যেই না মনে উদয় হওয়া অমনি রাজকুমার স্বপ্নপুরীর মহারাজের কাছে বায়না ধরে সে যাবে তার প্রজাদের মাঝে। মহারাজ কুমারের মনের কথা বুঝতে পারেন, তাই তিনি সাদরে অনুমতি দেন প্রাণাধিক প্রিয় রাজকুমারকে। সাজানো হয় সপ্তডিঙা মধুকর, সুদৃশ নয়নাভিরাম সপ্তডিঙা মধুকরে সুসজ্জিত মাঝি মাল্লা সৈন্যদের নিয়ে রাজার কুমার বেরিয়ে পড়ে অজানার সন্ধানে। চোখে তার রঙিন স্বপ্ন, হৃদয়ে তার দুঃখ দুর্দশা, রোগক্লিষ্ট প্রজাদের মাঝে দাঁড়াবার অবিচল সংকল্প। বিদায়ের ক্ষণ আসে ঘনিয়ে, মহারাজ ও মহারানীর চোখের জলে ভারাক্রান্ত হয়ে ওঠে রূপকথা রাজ্যের রাজপ্রাসাদ। কুমার ভাসে সাগরের জলে। Hey maro hey tan hey yare, hey maro hey tan hey yare, hey maro hey tan hey yare, hey maro hey tan hey yare. সপ্তডিঙা বাইয়া চলে রাজার কুমার, পন
সে তো সাথী প্রজা, প্রজার সুখে সুখী হবে, প্রজার দুঃখে দুঃখী। আপন করে নেবে কুমার, থাকবে সবাই সুখী। হে মারো হে টান হেইয়া রে, 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 হে মারো হে টান হেইয়া রে। রাজার কুমার ভাবে এক, কিন্তু হয় আর এক। হঠাৎই কোথা থেকে আসে সর্বগ্রাসী প্রলয়ঙ্কর তুফান, উত্তাল সমুদ্র তরঙ্গ সবেগে আঘাত করে শক্ত ডিঙা মধুকরে। কোনো কিছু বুঝে উঠবার আগে উত্তাল তরঙ্গ সংকুল সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যায় সপ্ত ডিঙা মধুকর। সংজ্ঞাহীন রাজার কুমার ভেসে যায় উত্তাল সাগরের জলে। দিন যায়, রাত যায়, অচৈতন্য নিঃসঙ্গী রাজার কুমার অবশেষে পৌঁছায় কোনো এক অচিন দেশের সাগর কিনারে। রাত হয় ভোর, ঝঞ্ঝামুক্ত ভোরের আকাশে উঁকি দেয় দিগন্ত বিস্তৃত সমুদ্রের ওপার থেকে উঠে আসা রক্ত স্নাত সূর্যিমামা। কনকরঞ্জিত লাল আভায় চারিদিক হয় আলোকিত। অচৈতন্য রাজার কুমারের ধীরে ধীরে আসে চেতন। চারিদিকে চোখ মেলে চাইতে চেষ্টা করে সে, কিন্তু ঝঞ্ঝা বিধ্বস্ত দেহ মন অসীম ক্লান্তিতে তখনও বিবশ। তার দেহ মনের অগাধ ক্লান্তি তাকে আবার টেনে নিয়ে যায় অচৈতন্যতার অতল গহ্বরে। তবু তার সেই অচৈতন্যতার ঘোরের মধ্যে মনে হয় কে যেন তার শিওরে বসে কোমল কোমল দুটি হাত দিয়ে তার চোখে মুখে জল সিঞ্চন করে অচৈতন্যতার অন্ধকার থেকে চেতনার আলোয় আনার প্রাণপণ চেষ্টা করছে। অবশেষে রাজার কুমার সুশীতল ছায়াদানের কোমল স্পর্শে ধীরে ধীরে আসে চেতনার আলোতে। চোখ মেলে চায় সে, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে অপরূপা এক সুন্দরী শ্যামাঙ্গী কন্যা তার বারিসিক্ত আঁচল দিয়ে তাকে প্রখর রৌদ্রের উত্তাপ থেকে রক্ষা করছে। কুমার অবাক হয়ে প্রশ্ন করে, কে গো তুমি? আমি এক সাধারণ ঘরের মেয়ে, আমার নাম শিবা। কিন্তু তুমি কে? আমি রূপকথা দেশে রাজার কুমার। এখানে তুমি এলে কি করে? সে অনেক কথা, আমি আর দাঁড়াতে পারছি না। আমাকে একটু জল দাও। এসো এসো আমার সঙ্গে, ওই অদূরে আমার পাতার কুটিরে। কুমার সাধারণ কন্যাকে অবলম্বন করে ধীরে ধীরে চলে যায় তার জীর্ণ কুটিরে। দিন যায়, রাত যায়, অতিবাহিত হয়ে যায় কয়েকটা মাস। ধীরে ধীরে রাজার কুমার সাধারণ কন্যার পরম যত্নে ও সেবায় অচিরেই হয়ে ওঠে সুস্থ। ক্রমে ক্রমে এক অনাবিল আনন্দের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়ে রাজার কুমার। দুটি অবুঝ প্রাণে সবুজ মনের চোরাগলি দিয়ে আসে বসন্ত। রঙিন বসন্তের আকুল উচ্ছ্বাসে প্লাবিত হয় দুটি অবুঝ হৃদয়। খুশির উষ্ণ সেঞ্চনে মেতে ওঠে দুটি নবীন মন। বসন্তে আজ কোন তিথি এলে আমার দ্বারে, বসন্তে আজ কোন তিথি এলে আমার দ্বারে, হৃদয় আমার রাঙিয়ে দিলে, হৃদয় আমার রাঙিয়ে দিলে, এ কোন গহীন সুরে
বসন্তে আজ কোন তিথি এলে আমার দ্বারে, বসন্তে আজ কোন তিথি এলে আমার দ্বারে। কুমার, এত সৌভাগ্য আমার কপালে সইবে তো? বেশি শিক্ষা অর্জন করিনি, না জানি ভালোভাবে কথা বলতে, না জানি ভালো করে চলতে। গরিবের মেয়ে আমি। ভালোবাসাকে ঐশ্বর্য দিয়ে পরিমাপ করা যায় রানী, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তোমার ভালো করে না শেখা ভালোবাসার কথা তুমি আমাকে বলো রানী, একান্তে নিভৃতে আমি শুনবো। রাজার মেয়ে নই তো আমি, রং যে আমার কালো। রাজার মেয়ে নই তো আমি, রং যে আমার কালো। তাই তো আমি সব দিয়ে গো তোমায় বাসি ভালো। রাজার মেয়ে নই তো আমি, রং যে আমার কালো। চরণে দিও গো ঠাই, জীবনে মরণে থেকো তুমি কাছে। এই তো ভিক্ষা চাই, চরণে দিও গো ঠাই। অচিন দেশের সাধারণ কন্যাকে আমি ভালোবেসে বিয়ে করলাম। ওরা গরিব, তা হোক। ভালোবাসাকে ঐশ্বর্য দিয়ে মূল্যায়ন করা যায়, কিন্তু ভালোবাসা তো জীবনের সব নয়। জীবনে যে আরো অনেক অনেক কিছুর প্রয়োজন। ঐশ্বর্য, স্বাচ্ছন্দ্য, না না, এ আমি কি ভাবছি? তবে কি ভালোবেসে প্রণয়ে আবদ্ধ হয়ে আমি কি ভুল করলাম? প্রজাদের দুঃখে দুঃখী, প্রজাদের সুখী সুখী হওয়ার অটল সংকল্পে যে কুমার একদিন দেখেছিল এক রঙিন স্বপ্ন, এক অজানা অচেনা ভালোবাসা সব কিছু ভুলিয়ে তাকে আজ করে তোলে এক উদ্ভ্রান্ত দিকভ্রষ্ট পথিক। এমনি করে কেটে যায় আরও বেশ কিছুদিন। একদিন রাজার কুমার সমুদ্রের তীরে বসে এইসব কথা ভাবছে, হঠাৎ দেখে সমুদ্রে স্নান করছে এক অপরূপা সুন্দরী, আর খুশির আবেশে গাইছে গান। এই যৌবন নদী কিনারে, বুকের কুতুব মিনারে, একবার যদি উঠতে পারো, মনে হবে আকাশটা ছুঁই ছুঁই ছুঁই। এই যৌবন নদী কিনারে, বুকের কুতুব মিনারে, একবার যদি উঠতে পারো, মনে হবে আকাশটা ছুঁই ছুঁই ছুঁই। এসো না আমার তৃষ্ণা মেটাও, দূরে দূরে তুমি কেন চলে যাও? এসো না আমার তৃষ্ণা মেটাও, দূরে দূরে তুমি কেন চলে যাও? এসো কাছে লুটে নাও, এসো প্রিয় প্রেম দাও, এসো কাছে লুটে নাও, এসো প্রিয় প্রেম দাও। মুক্ত খোঁজো মোর মনসাগরে, এই যৌবন নদী কিনারে, বুকের কুতুব মিনারে, একবার যদি উঠতে পারো, মনে হবে আকাশটা ছুঁই ছুঁই ছুঁই। এই যৌবন নদী কিনারে,
কে? দেখতে পাচ্ছ তো, আমি অচিন দেশের রাজার মেয়ে। ও তাই বুঝি? হ্যাঁ মশাই, হ্যাঁ। আমি অবশ্য বড়লোকের মেয়ে, বিরাট সম্পত্তি আমার, অট্টালিকার উপর অট্টালিকা। গায়ের রং দেখছো তো কেমন লাল। ওই লাল রং আমি ভীষণ ভালোবাসি। তাহলে দূরে দাঁড়িয়ে কেন, কাছে এসো প্রিয়তম। রাজকুমারী, কে তুমি দুষ্ট ভ্রমর, মন করেছো চুরি, তোমার রূপে মুগ্ধ আমি, অচিন দেশের রাজকুমারী। কে তুমি দুষ্ট ভ্রমর, মন করেছো চুরি, তোমার রূপে মুগ্ধ আমি, অচিন দেশের রাজকুমারী। কে তুমি দুষ্ট ভ্রমর। দুষ্টু ভ্রমর নয়কো আমি, তোমার রূপে মুগ্ধ আমি। দুষ্টু ভ্রমর নয়কো আমি, তোমার রূপে মুগ্ধ আমি। হাত রেখে হাতে রব এক সাথে, হাত রেখে হাতে রব এক সাথে, এই কথা দিলাম আমি। কে তুমি দুষ্ট ভ্রমর, মন করেছো চুরি, তোমার রূপে মুগ্ধ আমি, অচিন দেশের রাজকুমারী। কে তুমি দুষ্ট ভ্রমর, মন করেছো চুরি, তোমার রূপে মুগ্ধ আমি, অচিন দেশের রাজকুমারী। কে তুমি দুষ্ট ভ্রমর। ছি ছি ছি, এ কি দেখছি, এই বুঝি ভালোবাসা, আমাদের প্রেমে কলঙ্ক দিলে শেষ হলো সব আশা, শেষ হলো সব আশা, শেষ হলো সব আশা, শেষ হলো সব আশা। এই এখানে তুই কেন এসেছিস? এখান থেকে তুই চলে যা। কেন আমি চলে যাব? আমি কি তোমার স্ত্রী নই? না তুমি আমাকে বিয়ে করোনি? না, তোকে আমি বিয়ে করিনি। আর তাছাড়া তাছাড়া তো তোকে আমি চিনিই না। চিনলেও আমি কিছু মনে করব না কুমার, যৌবনে অমন অনেক হয়। এই তুই এখান থেকে যা, যা বলছি। না গেলে আমি সৈন্যদের এক্ষুনি খবর দেব, ওরা এসে তোর চুলের মুঠি ধরে টানতে টানতে মহারাজের কাছে নিয়ে যাবে, সেখানেই তোর বিচার হবে। এসো কুমার। কি হলো, এখনো তুই দাঁড়িয়ে আছিস? যা যা এখান থেকে। দিও না, দিও না ঠেলে তুমি মোরে, দাও শুধু স্ত্রীর অধিকার, দিও না ঠেলে তুমি মোরে।
কিছু আমি চাই শুধু ভালোবাসা বুকের ভেতরে টুকরে টুকরে কাঁদে বুকের ভেতরে টুকরে টুকরে কাঁদে অভিশপ্ত ভালোবাসা অভিশপ্ত ভালোবাসা অভিশপ্ত ভালোবাসা অভিশপ্ত ভালোবাসা? না না, তোর ওই কালো রূপের ভালোবাসা আমার কাছে বাবুই পাখির বাসা। তাই সে বাসা ভেঙে দিয়ে আমি অপার সুখের আশায় অচিন দেশের রাজকুমারীকে সঙ্গে নিয়ে স্বপ্নপুরীর দেশে পাড়ি দিলাম। আমি যদি সতী হই প্রেম যদি মিথ্যা না হয় সংসারে যদি হয় সত্যেরই জয় তোমারে ভুল ভেঙে যাবে ফিরে তোমায় আসতে হবে ফিরে তোমায় আসতে হবে ফিরে তোমায় আসতে হবে। অপূর্ব অপূর্ব অপূর্ব, তুলনাহীন এমন শিল্প সমৃদ্ধ সার্থক অভিনয় আমরা অনেক দিন দেখিনি। এই দর্শক মণ্ডলীর তরফ থেকে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আরে ওঠো পূজারিনী, কি হলো? শ্যামল কি বলছে শোনো। আরে কি হলো? চুপ করে আছো কেন? বলেন কি ডাক্তার? এই পূজা, কোনো ভয় নেই শ্যামল। দাদা এই জন্য বলেছিল তোকে এই চরিত্রে অভিনয় করতে হবে না। মেয়েটা বাইরে ডান পিঠে হলে কি হবে, মনটা ভীষণ নরম। পূজারিনী কি বিপদ বলো তো ডাক্তার দা? দাদা বৌদিকে বলে অনেক কষ্টে ওকে অভিনয় করবার জন্য রাজি করিয়েছিলাম। আমার কিন্তু ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই শ্যামল, পূজা এক্ষুনি সুস্থ হয়ে যাবে। পূজারিনী পূজারিনী ওই তো পূজারিনী চোখ মেলেছে। আরে হঠাৎ কি হলো? শেষকালে ওঠো ওঠো ওঠো। হ্যাঁ ওঠ পূজা, যা ভয় পাই দিয়েছিলিস তুই। বাবা ঘাম দিয়ে জ্বর ছাড়লো আমাদের। জল খাবে? না না তাহলে কি হয়েছিল বলো? না না আসলে রিহার্সালের সময় না চরিত্রটা আমি ঠিক বুঝতে পারিনি। এত এত করুণ, ডাক্তারবাবু যেমন আমাকে শিখিয়েছিল ঠিক তেমন ভাবেই করে গেছে। কিন্তু লাস্ট ডায়লগটা বলতে গিয়ে উফ কি কষ্ট, বুকটা এখন আমার কাঁপছে। উফ শালা পুরুষ যাত্রা কি সাংঘাতিক। এই তোমরা হাসছো? আরে বাবা, আমার যদি ভৈরব বাবুর সাথে দেখা হতো না তাহলে তাকে আমি বলতাম যে এই যে মেয়েদের মনে এইভাবে কষ্ট দিয়ে আপনার বই লেখা একদমই উচিত হয়নি। আসলে পুরুষ জাত তাই এরকম লিখেছে। আমি বাজে বকছি? কি বললি? হ্যাঁ পূজা, জীবন আর নাটক কখনো এক নয়। না ডাক্তার দা, রূপকথার দেশে হয়তো আপনার কথা ঠিক, কিন্তু এটা তো মানুষের দেশ। এখানে জীবন আর নাটক সব মিলেমিশে একাকার। যাই হোক, নাটক এখানেই শেষ, জীবন এখান থেকেই শুরু। এই শেষ ঠাকুরজি, এরপর তুমি বোতাম লাগাতে বলবে, তারপর আমি তোমাকে দেখাবো মজা। লাউড করবেন উনি আর বোতাম লাগাবো আমি। রোজ রোজ বোতাম ছিড়বে, তা ছিড়বে না কেন? হাজার হোক
সুতো তো মোস্তানি করলে টিকবে। কি হলো শুনতে পাচ্ছো? নিশ্চয়ই কে কুল পাড়তে গাছে উঠেছে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। ও ঠাকুরজি, টোপা টোপা কুল একা খেও না, সঙ্গে আমার জন্য 4টে নিয়ে এসো। টাকা ধোক, মেয়েটার মন ভালো। পর্দা তো আদরে ছোটবেলা থেকে ডাম্পিটা তৈরি করেছে। ইস, কাল যা অভিনয় করলো না ডাক্তারবাবু, সুন্দর করেছেন, যেন স্বপ্নপুরীর রাজার কুমার, আর তেমনি অচিন দেশের সাধারণ মেয়ে। কাজ নেই, তোকে আমি 50 টাকা দেব। আরে নিবি নিবি, না নিবি না নিবি, আদি খেতা। বাবা এসে পড়লাম চুলি। কেমন আছেন সব? ভালো ভালো। তুমি আর প্রদীপ ভালো ছিলে তো বাবা? আরে ভালোর মাথায় ছাড়ু। এই স্টেশন থেকে এই ব্যাগটা বয়ে নিয়েছে বলে ছোড়া বলে কিনা 50 টাকা লাগবে। তা তুমি দিয়েছো কত? আরে 15 টাকা রে মা, 15 টাকা। ছোড়ার মন ওঠে না বলে কিনা জিনিসপত্রের দাম বেড়েছে। ছোড়া তা গরমের কেমন গেছে কথা। আরে আমি কি বাজার চড়িয়েছি। তুমি তো আর 10 টাকা দিলে পারতে বাবা। বলি জামাই চাকরি হতে তোরছে মেজাজ খুব। হ্যালো সলি, জামাই আমার পুলিশের অফিসার হয়েছে। না বাবা। তাহলে তার হয়েছে বল। তাও না। তাহলে কি হয়েছে শুনি? মানে সামান্য কনস্টেবল, পরে উন্নত হবে। কনস্টেবল? আরে কনস্টেবল কি কম বল? জামাই এমন কনস্টেবল হতে পারে শুনি। ভেতরে চলো। আরে দাঁড়া মা দাঁড়া। যাবো কি রে বাবা, ভেতরে যাবো কি? বেকার ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম বলে তোর ওই খুব শাশুড়ি মাগি আমাকে বড্ড হেনস্থা করতো। বাবা, কাশীনাথের বাকি ফল স্ত্রীর ভাগ্যে স্বামী সুখ হলো তো। বাবা না, শুনতে পাচ্ছি। চুপ করো না বাবা, তুমি চুপ করো না। কি জন্যে? তোর ওই খুব শাশুড়ির মাগের ভয়ে বাবা। না না, আর ভয় করি না। শুন মা শুন। হ্যাঁ বলো। তুই যে জামাইয়ের চাকরির খবরটা লিখে যে পোস্ট কার্ডটা ছেড়েছিলিস, আরে সেটা তো আজই পেলাম। তাই নাকি? তা না হলে কবে এসে পড়তাম তোর বাড়ি। আর দিদিমা আসছিল আমার সঙ্গে। আমি বললাম পরে যাবি, আমি আগে গিয়ে ব্যাপারটা জেনে আসি। যেমন মুখ পোড়া পেন বুক শুলো পোস্ট মাস্টার। ঝাঁটা মারো, ঝাঁটা মারো। মাথায় লাগেনি রে পূজা, মাথায় লাগেনি। তাই তো অভয় ডাক্তার কুড়িয়েরটা পাট্টা মুখে ফেলে দিয়েছে। কি বাবা, আপনি কখন এসেছেন? দীর্ঘজীবী হো বাবা, দীর্ঘজীবী হো। ভালো আছেন তো? ভালো আছি বাবা, এই মাত্র এলাম তোমার চাকরির খবর পেয়ে। হাতে ওগুলো সাকালও বুঝি আমাদের গায়েও দেখতে আসে ওই ধানের সময়। তা বাবা, আজে বাজে জিনিসপত্র কিনে পয়সা নষ্ট না করাই ভালো। কারণ কারণ অনেক কষ্টে ছোট আগেকার মানুষ তো। তুমি বা কেমন এখনকার মানুষ শুনি? কেন দেবী, হঠাৎ আমার উপর আক্রমণ? চোখ নেই তোমার। চোখ না থাকলে তোমায় দেখি পছন্দ করলাম কি করে? কান আছে? কেন বলে দেবে? এই একদম বাজে বকবে না। এই যে কথা না, কোনো ছিরি ছন্দ নেই। ছিরি নয়, ছিরি নয়, শ্রী বুঝলে শ্রীমতী সুলতা। এই জানো, তোমার জন্য না শেষকালে কপালে আমার দারুণ মিষ্টি,
রাস্তায় আস্তে আস্তে না একটা খেয়ে ফেলেছি, লোভ লাগছিল। হ্যাঁ, এ কথা যেন পূজা মুখপুনি না শুনে, তার আগে খেয়েছি শুনলে আর রক্ষে নেই। হ্যাঁ, বোন তোমার মরেছে, মানে প্রেমে পড়েছে, ওই অভয় ডাক্তারের প্রেমে পড়েছে। সুলতা, বলি কানে যায়নি তোমার? ওই কালকের অভিনয় নিয়ে গ্রামের কত লোক কত কথা আলোচনা করছে, আর এই সব নিয়ে তোমার কি কানে একটাও কথা যায় না? না মানে আমি ঠাকুরপো কলেজের পড়া নিয়ে মত হয়ে আছে, আর তুমি চাকরি করে পাগল। যদি আমাকে তো সব শুনে চলতে হয়, যদি ভালো চাও তো 2 বিঘা জমি বিক্রি করে ঠাকুরজির বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছে সুলতা, সামু আসুক যুক্তি করে, কিন্তু অভয়। হ্যাঁ, আমি তো সব শুনবো। হ্যাঁ, ঠাকুরপো কলেজের পড়া নিয়ে মত হয়ে আছে, আর তুমি চাকরি করে পাগল হয়ে গেছো, কিন্তু আমাকে তো সব শুনে চলতে হয়। শুনবে না, কারণ তোমার অসুখ করেছে, তোমার মেডিসিন লাগবে। মেডিসিন মেডিসিন? কোরামিন ইনজেকশন। শালার বডি একবারে বিলকুল ঠান্ডা বেড়ে গেছে। না কিনে নেবো? হ্যাঁ ডাক্তার বাবু। দেখি হাতটা দেখি ভালো করে, বুকটা ভালো করে দেখি তো। এই যে দাদা, তুই আমার মনের কথাটা খুব ভালো করে বুঝিস। কোন শাখাটা? এই নাও। এই নে। দাদা, এটা তো। এই নাও। এটা ছোটার, আর এইটা আমার। বৌদি, আমার ব্যাগ, স্টেথোস্কোপ, টুপি। আশ্চর্য তো। নো আশ্চর্য। ফুলের পরে শাকালো। ধরো। এলাম, তবে একটা খারাপ খবর নেই। খারাপ খবর মানে? হাসতে ওরা দেবে না। কারা শ্যামল? যারা নিজেরা কখনো প্রাণ খুলে হাসতে পারে না। কাদের কথা বলছো ঠাকুরপো? এই গ্রামের মোড়ল হরনাথ বাবুর কথা বলছি। শ্যামল, কি বলছিস ভালোভাবে বুঝিয়ে বল। ডাক্তার দাকে তিনি আংটির কথা গ্রামে থাকতে দেবেন না। কেন? আমার অপরাধ? তার মতে তুমি পূজার সঙ্গে প্রেম করছো শ্যামল। তার মতে এতে ইজ্জত নষ্ট হচ্ছে গ্রামের। কি বলেছিলাম আমি তোমাকে? আমি এত সাহস তিনি পান কোত্থেকে? বড় লোক আছেন, নিজের সীমানায় আছেন, আমি তাকে। সব কথা এখনো বলা হয়নি, সন্ধ্যের সময়। হ্যাঁ, আজ সন্ধ্যের সময় দল বেঁধে গ্রামের মোড়ল্লা আমাদের বাড়ি আসবেন। স্টেশনে শৈলেন আমাকে চোখ রাঙিয়ে বললো। কি বললো? বললো তোরা কোনটা চাস, এই ডাক্তার দাকে বাড়ি থেকে তাড়াতে, না নিজের এই চরিত্রহীনা বোনকে নিয়ে ভিটে মাটি ছাড়তে? শোনো শ্যামল, তুমি গ্রামের ওই মোড়ল বাবুদের বলে দিও, এই নির্মল মুখুর্জি এই ডাক্তারকে বাড়ি থেকেও তাড়াবে না, আর নিজেরাও গ্রাম ছাড়বে না। ঝামেলা তো হবেই সুলতা বৌদি। ঝামেলা সামলাবার জন্য আমি গ্রামের সমস্ত মোড়ল বাবুদের গিয়ে নেমন্তন্ন করে আসবো, কারণ আগামীকাল গোধূলি লগ্নে হবে এই পূজারিনীর সঙ্গে আমার শুভ পরিণয়। সঙ্গী সাথে পাড়া বসে সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া বসে সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাতি, সঙ্গী সাথী পাড়া বসে সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে কবিতা হো 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 হো। বলি না বলিদান হয়ে গেছে, এরপরেই তো ভোগারতি। ভাগ্যিস উকিল কাকা তার মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসেছে, তাই এই বছর কোনো ঝামেলা পোহাতে হয়নি আমাকে। তাছাড়া মাঘ মাসের রটন্দি কালী পুজো, পূর্বপুরুষের কীর্তি, কলকাতার সমস্ত কাজ ফেলে আমাকে এখানে ছুটে আসতে হয়। যাক, এই ফাঁকে
একটু বিজনেসের কাজটা সেরে নেওয়া যাক। আরে, তুই তো এখানে বসে বিজনেসের কাজটা সেরে নেওয়া। অলরাইট, আপনি বলেন সাহেব। ও কি যেন বলছিলাম? হোটেল বিজনেস সাহেব। ইয়েস, হোটেল। নো নো নো, আমি আর হোটেল বানাতে চাই না। তুমি বরং অন্য কিছু ভাবো। অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু। से लिए तो हम जुआरी मंसूर अली पार्टी के लिए एसेছি साहब। মনসুর আলী পারবে তো? কেন না পারবে বলেন সাহেব? ও শালা পুরা ডাকু আছে। ও জখম ছিনতাই बिल्कुल पक्का। তাই নাকি? জি হ্যাঁ সাহেব। ও শালাকে এক বার লাইন করতে পারলে ও শালা বহুত বার বিন উঠায় দিবে। তা তো আছে। তুমি আরো অন্য কিছু ভাবো। অন্য কিছু? অন্য কিছু তো সাহেব অনেক কিসিম হতে পারে। যেমন চটকল। জুট মিল, তাই না? আরে বাবা, ওখানে শুধু ইউনিয়ন অস্থায়ী। তুমি বলো, তুমি ওটা থিয়েটার। थिएटर? बहुत परफेक्ट का बिजनेस साहब। नाटक में कुछ थकबे ना, सिर्फ पेपर में नंगाओ वाली फोटो उठिए दिबेन तो बस होलेर सामने देखबेन गोड़ेर बाटेर मिছিল লাগিয়ে গেল। দারুণ বলেছো তো। টাকা আছে, আরো টাকা চাই। তার জন্য আমাকে বিজনেস আরো বড়তে হবে। সার্কাস পার্টি भी खोलेন সাহেব, কোল্ড স্টোর বানান, চাকরি বাজার করেন, দেখবেন পয়সা একদম উড়িয়ে উড়িয়ে আসছে। আসছেই তো প্রীতম। তা নাহলে অল্প কয়েকদিনের মধ্যে বিজনেসম্যানরা এভাবে লাল হয়ে গেল কি করে? আরে মনসুর আলীর সাথে আলাপ করিয়ে লিন সাহেব। মনসুরের সঙ্গে এই মেয়েটিকে নাচনে वाली साहब। यस साहब। छोकरी अच्छा डांस करे, वो छोकरी का डांस देखे ये छोकरा लोग विभाग बुद्धू बनिए जाए। अरे मुंसूर चल क्या सलाम साहब। सलाम। ए छोकरी सलाम लगा बाबू साहब को। सलाम लगा। তুই জগলিস। मैं जुआरी मंसूर आली আছে। अरे बाबा उसको बाद हम बोलिए छे, अभी तो खेल का कायदा दिखा। खेल का कायदा? खेल का कायदा तो हो रे किसी माछी साहब। तो ये खेल का कायदा আমি এখন দেখাছে রে বিজवा। अबे छोकरी ले 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 खेल का कायदा शुरू कर। लोगों ने इन्हीं 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 लोगों ने मैं नीला दुपट्टा तेरा इन्हीं लोगों ने मैं नीला दुपट्टा तेरा इन्हीं लोगों ने मैं नीला दुपट्टा तेरा इन्हीं लोगों ने 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 मैं नीला दुपट्टा तेरा इन्हीं लोगों ने मैं नीला दुपट्टा तेरा এবার মনে করিয়ে নিন সাহেব, এটা কই গাঁও का मेला আছে
कोई बारवारी तोला আছে अगर कलकत्ता শহরের कोई गली কিংবা গোড়ের মাঠ भी मालूम করিয়ে নিতে পারেন ধরেন মিলা तो छोकरी नाचा देखे बिजवार गाना सुने बहुत बाबूजी सब कस्टमर हाजिर হয়ে গেল আমি তো ঘুম এই ঝোলা আছে এই দাঁড়টা খুলিয়ে একদম পাঠিয়ে দিলাম हमरी न मानु सैया हमरी न मानो सैया बजुहा के पूछो सैया बजुहा के पूछो जिसने जिसने गुलाबी में नीला तो पट्टा तेरा इन्हीं लोगों ने 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 नीला तो पट्टा तेरा इन्हीं लोगों ने नीला तो पट्टा तेरा इन्हीं लोगों ने नीला तो पट्टा तेरा तुम इस बार गाना सुने ये छोकरी डांस देखे और हमार आइए बाबूजी आइए ये रसियन का म्यूजिक আছে अमेरिकन का डांस আছে और हिंदुस्तान का गाना আছে ये सब কথা শুনিয়ে বাবু লোক যে নানা লোক সব এখানে হাজির হয়ে গেল আর আমি তখন গুটি খানা এটা লড়াচড়া করিয়ে গান साला दान पड़िए गेलो साहब किंतु ना थे साहब एक तो अभी तो जितवे मगर बाकी सब लोग का टाका पैसा हमारे ढोलाई चलिए आज में অনেক লাভ হবে বাবুজি আমার ওস্তাদ বড় জুয়ারি স্যার কাউকে কোনোদিন লোকসান দেয় না আগে আমি বাগাবো নাম কি নাম ছিল স্যার বিশ্বনাথ এখন তো আমি ছোটা করে বিজুয়া বানিয়ে নিয়েছি और वो छोकरी हमार बीवी আছে उस्ताद अबे छोकरी शर्म रखना नाम बोल नाम बाबूजी असली जात तो खूबे हाराए गेছে छूट हुई गेছে जिंदगी असली पत्ता अभी तो दुनिया जहान में हम सब लोग जुआरी आते जुआरी তুমি ওদের কাজে লাগিয়ে দাও তবে জুয়া খেলা হবে লোক দেখানো আর আসল খেলা হবে हाँ ठीक আছে সাহেব ঠিক আছে সে নিয়ে আপনি কিছু ভাবনা করবেন না हाँ हमार पुराना उस्ताद बोल दो मंसूर पहले तो काम करो पीछे भावना करो ওই করবেন না বাবুজি কিছু ডোর করবেন না জিন্দেগি আগে নিয়ে যান দান ধরুন फटाफट एक दान हरबे तो 20 दान अपनी जीतবেন और एक दिल से जानবেন ये जिंदगी सिर्फ एक जुआ আছে বাবুজি सिर्फ एक जुआ আছে আমার এক কথা এক রাজেশ আমার নাম প্রীতম ये सब সর্বপ্রথম স্টার্ট করে দাও জনকল্যাণ এন্ড স্টিল ওয়ার্কশপ ছোট বড় মাঝারি সব রকমের বিজনেস টাকা আছে আরো টাকা অপরন্তু টাকা আর তুমি हमें এখন কলকাতা চলিয়ে যাবে সাহেব हेड ऑफिस में सब काज हमें कंप्लीट करिए रखबे सिर्फ अपनी खान से दिए एक
একটা সই করবেন তো এক সাথ চালু হয়ে যাবে 100 কিসে মুনাফাওয়ালা ব্যবসা। গুড নাইট সাহেব, গুড নাইট। তোমাকে আমি বিশ্বাস করতে পারি না প্রীতম লাল, কারণ তোমাকে আমি অন্য কোম্পানি থেকে অনেক টাকা লোভ দেখিয়ে আমি এখানে ছাড়িয়ে এনেছি। আবার অন্য কোনো কোম্পানি তোমাকে ভালো অফার দিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর মাঝখানে চলে যাবে। আমার বিজনেসের ট্যাক্স আমি রাজেশ, যার নেই শেষ সেই তো রাজেশ। তাই আমি তোমাকে বিজনেসের বাইরে বাইরেই রাখবো প্রীতম লাল। ভেতরে রেকর্ড করবো আমার বাবার বন্ধু উকিল কাকা ছেলেকে। তাতে আমি অনেক পাখি মারবো, অনেক পাখি। আরে ললিতা, বল কিছু বলবি? আই এম রেডি। আরে আমি তোমার কথাতে সেদিন ভেবেছিলাম এটি আমি বিয়ে করব, জানো। হ্যাঁ আমি রাজি, আমি রাজি। দারুণ সেক্সি ফিগার, কি দারুণ। অফ কোর্স, দেখছো না চোখ দুটো কি সুন্দর, হাসিগুলো কি সুন্দর, দারুণ ফিগার। সত্যি আমি তোমার কথা আগে বুঝিনি কেন, আগে দেখিনি কেন। ডার্লিং দারুণ দারুণ। মানে তুই ওই কণাকে ডাকতে গিয়ে ছবিটা নিয়ে এলি বুঝি? হ্যাঁ আমি ছবিটা নিয়ে চলে এসেছি, ওরা বসেছিল ওখান থেকে ছো মেরে নিয়ে চলে এসে। আরে শিব, স্টুডিওটা চালু কর, আমি একটু নাচবো। অনেকদিন আগে, আমি অনেক আগেই তো বলেছিলাম ওই অভয় আর ললিতার বিয়ের কথা, কিন্তু কোনো মতে ললিতা রাজি হয়নি। আজকে এমন যেন আপসে রাজি হয়ে গেল। আসলে কি জানেন তো, খেয়ালি মেয়ে তো কখন যে মাথায় কি চাপে। কাকাবু তো এদিকেই আসছে মনে হচ্ছে। কাকাবু, কাকাবাবু। বাবাজি, এই না বাবা, বসবো না, অনেক রাত হয়েছে। তো আপনার সঙ্গে যে আমার কথা আছে কাকাবু। কথা কি কথা কাকাবু? মানে আমি অভয় ললিতার বিয়ের ব্যাপারটা আজ ফাইনাল করে নিয়েছি। সত্যি? হ্যাঁ কাকাবু, আজই তো ললিতা রাজি হয়েছে। আমি জানতাম বাবাজি, রাজি ওকে হতেই হবে। জগদীশের মেয়ে তো, তোমার বাবা আমার বন্ধু ছিলেন। মাঝে মাঝে আমরা এই গ্রামে এসে কত কি আলোচনা করতাম। সেবার পুজোর সময় জগদীশ বলল, জানো অবনি, আমি মনে করেছি তোমার ছেলের সঙ্গে আবার মেয়ের বিয়ে দেবো। আসুন না কাকাবু, বাবার সেই সাথে আমরা মিটিয়ে ফেলি। আপনি অভয়কে ফোন করে কাল বাড়ি আসতে বলুন। তাছাড়া কাল তো রবিবার, কোন বন্ধ। আমার বাড়িতে বসেই দেনা পাওনা ফাইনাল হয়ে যাক। না না কাকাবু, বন্ধুর মেয়ে বলে আপনি অযথা সংকোচ করবেন না। আশাতীত যৌতুক সহ আমি আমার বোনকে আপনার ছেলের হাতে তুলে দেবো। আপনি শুধু আপনার ছেলেকে আমায় দেবে, তাকে যে আমি তাই তুললাই। আপনি তো চিন্তা করতে পারবেন না কাকা বাবু। আমি কি স্বপ্ন দেখলাম? আমার মাথাটা বন বন করে ঘুরছে। আমি বিশ্বাস করতে চাচ্ছি না। অবিশ্বাস্য সৌভাগ্য, সারা জীবন ওকালতি করে মক্কেল থেকে যা রোজগার করতে পারেনি তার শত গুণ আদায় করে নেব ছেলের বিয়ে দিয়ে। ও, একেই বলে ভাগ্য। ওই মাল্টিমিলিয়নিয়ার রাজেশ ব্যানার্জির একমাত্র বোনই হবে আমার বাড়ির পুত্রবধূ। পালিয়ে এসেছি বাবা, পালিয়ে এসেছি।
বাবা সব সময় সবার সামনে আমার সাথে খুনসুটি করছে, সকাল থেকে শুরু করেছে। মাসিমা এসে আলপনা দিয়ে গেল, বৌদি অষ্টমঙ্গলের জোগাড় করছে, ওদের সবার সামনেই অশুভটা এমন করছে। আমি তো বাড়ি এসেছি, এবার গিয়ে দেখবে আমি নেই। দারুণ অসভ্য, তাই না? তবে তুমি কি মনে করেছিলে আমি তোমাকে খুঁজে পাবো না? এই শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। এখন নয়, এখন নয়, একদম এখন না, নয়। আমি এক্ষুনি তোমার ঘুমটা খুলে দিতে চাই। এক্ষুনি খুলে দিতে চাই। না, ঘোমটা খুলে দিও না। বাবা গুরুজনদের সামনে ঘোমটা খুলতে নেই। এই জানো, ঘোমটা খুলে আমার ভীষণ লজ্জা করবে। মা, ও লজ্জাবতী কখন থেকে তুমি হলে? যখন থেকে তুমি আমার সিঁথিতে সিঁদুর দিলে সেই তখন থেকে। এই শোনো না, এখন আমাকে তোমার বউ বউ বলে ভাবতে ভালো লাগছে না? না মা শিখে না, তোমার ওই গাছ কোমর বেঁধে কুলপাড়া আর পুকুরে সাঁতার কাটা আর মেয়েদের সঙ্গে লুকোচুরি খেলাই তো আমার চোখে নেশা ধরিয়েছিল পূজা। এখন তো আমি তোমার বউ হয়ে গেছি মশাই। আমার বউকে আমি মনের মতো করে গড়ে নেব। আমি পারবো তো তোমার উপযুক্ত হতে? দেখো না, বেশি লেখাপড়া তো আমি শিখিনি, তোমার মতো গুছিয়ে টুছিয়ে আমি কথা বলতেও পারি না। জানো, আমার না ভীষণ ভয় করে। ভয় কিসের পূজা? তুমিই তো আমার স্বপ্নের সঙ্গিনী, তোমাকে পেয়েই তো আমি স্বপ্ন দেখেছি। এই আংটি পোতার নামে গড়ে তুলবো একখানা সুন্দর হাসপাতাল, আমি করব চিকিৎসা আর তুমি করবে সেবা। তোমার আমার সেবায় সমৃদ্ধ হয়ে উঠবে এই এলাকার নিরন্ন নিরক্ষর মানুষের স্বাস্থ্য, শিক্ষা, চেতনা। জানো, আমিও না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন তোমার পাশে থেকে সবার সেবা করতে পারি আর তোমারও সেবা করতে পারি। পূজা, আমি চাঁদের জোছনা হয়ে তোমাকে ভরিয়ে দেব, ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা, প্রেমেরই অলকা নন্দা। আমি চাঁদের জোছনা হয়ে তোমাকে ভরিয়ে দেব, ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা, প্রেমেরই অলকা নন্দা। জাগা পাখি, আমি ডানা মেলে উড়ে যাব প্রিয় কাঁদাতে, দুজনে হারিয়ে যাব প্রেমের অলকা নন্দা, দুজনে হারিয়ে যাব প্রেমের অলকা নন্দা, ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা, প্রেমেরই অলকা নন্দা, ঝিরি ঝিরি সোনা ঝরা সন্ধ্যা, প্রেমেরই অলকা। এই তো ঘোষা, এই তো লোপামুদ্রা, এই তো অরুন্ধতী। এই হাসি থেকেই তো মোনালিসার জন্ম। দার্শনিক পাতঞ্জল বলেছেন, কোন ভগ্নিপতির কাছে এই সময় থাকতে নেই, বুঝলে হাদারাম? এদের দু ভাইয়ের কাণ্ড দেখেছেন ডাকুতে ভাই? ওই বোন শ্বশুর বাড়ি চলে যাবে বলে বড় বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর ছোট বাবু এখানে দার্শনিক শোনাচ্ছেন। বলি, মানুষকে লেখাপড়া শিখে এমন বোকা হয় ছোট বাবু? দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ অনেকটা কলসির মতো, আর শিক্ষা হচ্ছে জল। তাই মানুষ প্রকৃত শিক্ষা পেলে বোবা হয়ে যায়, বোবা। ঠাকুরপো, ওই দেখো না বৌদি, পূজাকে আর চিনতে পারছো? কেবল সাথে যেমন জীবনকে বাদ দিয়ে জীবন দেখেছিলেন, বিয়ে করেনি অথচ স্ত্রী পুত্র নিয়ে সংসার করতেন, তেমনি আমি ডাকাত দস্যি ডানপিটে পূজারিনী আজ কি পেয়ে যেন স্তব্ধ হয়ে গেছে। ওর হৃদয়ে আজ লজ্জা এসেছে, জানো বৌদি, ওর হৃদয়ে আজ লজ্জা এসেছে, লজ্জা।
কি আবার ঠিকই তো বলেছে। আহা লজ্জাপতি লতা যেন ভাজা মাঠখানে একেবারেই উল্টে খেতে জানে না। বলুন তো বৌদি, ভালো করে বলুন। অভয়, অভয়, এই পরম বিশ্বাসে আমি আমার একমাত্র বোন পূজাকে তোমার হাতে তুলে দিয়েছি। তুমি তুমি জানো না ডাক্তার, ওই পূজা এবারে ছেড়ে চলে গেলে আমাদের বুক কতখানি কালি হয়ে যাবে। সমস্ত সংসারটা মনে হবে একটা শূন্য খাঁচা। ঠাকুর জামাই আনন্দের পাখিটা বনে উড়ে গেছে, অথচ ওই উঠোনের লাউ গাছ থেকে শুরু করে ঘরের লক্ষ্মীর অল্পনা পর্যন্ত সবই ওর স্মৃতি। তবু মেয়ে তো স্বামীর ঘরে ওকে যেতেই হবে। তাই তোমার কাছে তোমার বন্ধুর একান্ত অনুরোধ, আমার বোন পূজাকে তুমি কোনোদিন অবহেলা করো না। নির্মল, সইতে পারবে না। তোমাদের কথা আমি তোমাদের কথা কোনোদিন ভুলবো না নির্মল। আপনি কাঁদবেন না বৌদি। পূজা আমার স্ত্রী, ওর সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুরই দায়িত্ব আমি হাসি মুখে মাথায় তুলে নিয়ে তুলিয়া সপ্তমে কণ্ঠ দূর মতানব এক প্রবেশিলা নন্দন কাননে। হে দেবরাজ, করহ আদেশ, কি কহিব তারে? কে এসেছেন প্রদীপ? আমি চিনি না জামাইবাবু, আগে কোনোদিন দেখিনি। তবে হ্যাঁ, ভদ্রলোকের দারুণ মেজাজ। আমি স্টেশনে বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে দেখি উনি আসছে। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, ওয়ে ছোকরা শোনো, তুমি নির্মল মুখুজের বাড়ি কোন দিকে বলতে পারো? তুমি কি বললে প্রদীপ? সারা মানে আমি হলাম সেই নির্মল বাবুর শালা। অভয়! বাবা, এত রাত্রে আপনি এখানে? ভালো, বাবাকে চিনতে তাহলে পেরেছো? মানে আমি তো আপনাকে সব কথা চিঠিতে বলেছি বাবা। ওটা চিঠি? আগে ওটা তোর জুতো। তুই আমাকে জুতো মেরেছিস। আপনি কি বলছেন মেসমশাই? তুমি কে হে? আগে আমি নির্মল, আমার বোন পূজা আপনার পুত্রবধূ। শাট আপ ননসেন্স! কোথাকার কে হার হাবাতে ঘরে ছোট লোকের মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। আমরা ছোট লোক নয়, তবে হ্যাঁ আমরা গরিব। আপনি আপনার পুত্রবধূকে দেখুন। পূজা, তুমি তোমার শ্বশুরকে প্রণাম করো। না, এ বিয়ে আমি মানি না। মানেন না? অভয়, কি ভাবছিস? চলে আয়। আপনি দয়া করে আমাদের কথাগুলো একটু শুনুন। হ্যাঁ মেসমশাই, আপনি আমাদের কথাগুলো শুনুন, তারপর আপনি যা খুশি তাই বলবেন। শুধু থামো! অথবা শয়তানের দল ভেবেছিলে যুবতী বোনটাকে লেলিয়ে দিয়ে আমার ছেলে সর্বনাশ করবে। ঠিক আছে, তোমাদের বোনকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নেব। দেনা পাওনার কি দিয়েছো শুনি? কলকাতায় বাড়ি, গাড়ি, নগদ 50 লক্ষ টাকা, 100 ভরি সোনা দেবার ক্ষমতা আছে তোমাদের। আপনি কি আপনার ছেলেকে বিক্রি করতে চাইছিলেন? 100 বার করবো। ছেলেকে মানুষ করতে টাকা লাগেনি, ডাক্তারি পড়াতে খরচ হয়নি। আমি সব টাকা তুলে নেবো ছেলের বিয়ে দিয়ে। এটা কি অন্যায়? কিন্তু আমরা যে ভীষণ গরিব। চলে আয়। শুনুন, কেস করব আমার সরলমতি ছেলেকে একটা চরিত্রহীনা মেয়েকে লেলিয়ে দিয়ে তার চরিত্র নষ্ট করার অপরাধে তোমাদের হবে জেল খাটাবো। অভয়, আমি বাইরে অপেক্ষা করছি। চলে আয়। বলুন, আমি যাচ্ছি বাবা। অভয়, তুমি কিছু মনে করো না নির্মল। বাবা চিঠিটা দেরিতে পেয়ে হয়তো ভীষণ ভাবে রেগে গেছেন। আমি বাড়িতে গিয়ে বাবাকে শান্ত করে বুঝিয়ে আবার আমি এখানে ফিরে আসবো। আপনি কিছু ভাববেন না বৌদি। দেখবেন বাবা নিজে এসে তার পুত্রবধূকে সঙ্গে করে ঘরে নিয়ে যাবেন। দাদা, বৌদি, তোমরা এসো। যেভাবে হোক মেসমশাইকে হাতে পায়ে ধরে আমাদের রাজি করাতে হবে।
আমায় আমার এই বোনকে ছেড়ে তুমি চলে যেও। হ্যাঁ ঠিক, সুলতা সুলতা চলো আমরা সে চেষ্টা করে দেখি। তুমি আমাদের কি করলে দাও, তুমি কি করলে? পূজা না না, তুমি কি বলছো রানী? তুমি কি আমাকে এতই অকৃতজ্ঞ ভাবলে? জানো না পূজারিনী, আমি ভীষণ ভাবে শক্ত হতে পারতাম, কিন্তু যেখানে শান্তিতে কাজ মিটবে সেখানে অযথা অশান্তি করে কি লাভ বলো তো পূজারিনী? দেখবেন বাবা ঠিক বুঝবেন। রানী তুমি কেন বুঝছো না রানী? প্রয়োজন হলে আমি সমস্ত যদির বাধা দু পায়ে তোলে আমি আবার তোমার কাছে ফিরে আসবো, কারণ তুমি কি আমার মথুরা শ্যাম চলে গেল মথুরা, শ্যাম চলে গেল মথুরা, শ্যাম চলে গেল মথুরা, স্মৃতির সুরভি দোলে রাধা ভাসিয়া কি চলে, স্মৃতির কদম্ব তলে রাধা ভাসিয়া কি চলে, ধুলা ধূসরিত শ্যাম চলে গেল মথুরা, শ্যাম চলে গেল মথুরা, শ্যাম চলে গেল